দর্শক, সেদিন এই বিদ্যা মা নূরজাহান বেগমের দেহনে কি ঘটেছিল এবং যারা যেখানে ছিলেন তার পুলিশের কাছে হস্তান্তর পর্যন্ত সেই ঘটনা আজকে আমরা শুনব সেই দুজন প্রত্যক্ষদর্শীর কাছ থেকে। দর্শক, চলুন আমরা শুনি আজকে কি ঘটেছিল সেই রাতের ঘটনা। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একজন গণমাধ্যম কর্মী, নতুন সময়ের পত্রিকার সাংবাদিক। ঘটনা হচ্ছে, এই মৃত নূরজাহান বেগমের মরদেহকে গোসল করার জন্য আমারই স্ত্রী এখানে এসেছিলেন। আসার পরে নূরজাহান বেগমের মুখে তিনি ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়, কারণ তার রুমের পজিশন এমন ছিল এবং তার সমস্ত শরীরে পোকামাকড়ে খেয়ে ওই পরিত্যক্ত অবস্থা পড়েছিল ওই খাটের উপর। তা মোটামুটি 5-6 দিন এরকমভাবে আমার ওয়াইফ আমাকে বলছিল তার মোবাইলে, আর কেঁদে কেঁদে বলছিল যে তাড়াতাড়ি করে তুমি এখানে চলে আসো একটা নিউজ করার জন্য। তখন আমি সাথে সাথে এই খবর পেয়ে আমার সহকর্মী মারুফাদেরকে সাথে নিয়েই আমি এই ঘটনাস্থলে এই স্থানে চলে আসি। বারুক ভাই, সেদিন আসলে যখন আপনারা দুজনে এখানে আসলেন, আসলে সেই সময় কি ঘটনা দেখেছেন? 2 তারিখ রবিবার, সেদিন 6টা থেকে রাত্র 1টা অবধি আমি এই কর্মকাণ্ড করেছি, নিজ চোখে দেখেছি এবং আমার হস্তক্ষেপেই এই লাশটি পুলিশ নিতে বাধ্য হয় মর্গে পাঠানোর জন্য। এবং আমি অনেক বার্গেটিং করার কারণে এবং সচিবের ভাই আশিকুর রহমান, ওনার কথা না শোনার কারণে, উনি আমাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিল, সেই অফারটা না শোনার কারণে উনি এক পর্যায়ে বহিরাগতকে দিয়ে আমাকে হামলা চালায়। এবং ওনার ছেলে যে জিসান, যে আপনার কানাডা প্রবাসী, সে বেশি একটা গ্যাদারিং করে। কিন্তু তখন এলাকাবাসী এবং পুলিশ এবং আমরা সবাই সম্মিলিতভাবে বাধা দেওয়ার কারণে আজকে এই সারা বাংলাদেশ এটা জানতে পারে। আর আমরা পোস্টমর্টম করার জন্য যাই এবং আমাদের যে আহত করে সেই আমরা এমসি আনার জন্য শহীদ সরদি হাসপাতালে যাই। এবং এখানে আমরা পরোক্ষভাবে সরজমিনে আমরা চোখে আমরা পুরো ঘটনা দেখি এবং যা দেখেছি, ওই যে ম্যাডাম কণিকা ম্যাডাম, মানে নূরজাহান বেগমের মেয়ে, সে অনেকটা কৌশল, তাকে সবাই পাগল বলে, কিন্তু সে পাগল হলে সে এতটা কৌশলে সে কিভাবে এক এক সময় এক একটা মিথ্যা কথা আমাদের কিন্তু বলেছে। সে আমাদেরকে এটাও বলেছে যে এগুলি নিউজ করার দরকার নেই। আরেকটা কথা এখানে, যে মানুষ এখানে এলাকাবাসী বা বলছে যে কণিকা সে নাকি মানে একটু ভারসাম্যহীন। যদি তিনি ভারসাম্যহীন হয়ে থাকে তাহলে তিনি নাকি একজন ইম্পেরিয়ালের টিচার। যে ভারসাম্যহীন সে কিভাবে টিচার হয় সেটা বলছি। এখন ওনাকে ভারসাম্যহীন বলে, তবে এখন যেটা যা বুঝলাম, উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে, ওনার হাজব্যান্ডও ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে। তাই যেহেতু ওনার হাসেন এবং ওনার কোনো বাচ্চা কাচ্চা নেই, সেই জন্য উনি হয়তো একটু ভারসাম্যহীনভাবে চলাফেরা করে। কিন্তু উনি তো সুশিক্ষায় শিক্ষিত না হলে সে আমাদেরকে কিন্তু এক এক সময় এক একটা প্রশ্ন করে বিভ্রান্তি করেছে। সে কিন্তু আমাদেরকে ওই আমরা যখন রুমে ঢুকি, বাংলাদেশে কেউ তো রুমে ঢুকতে পারেনি, আমরাই ঢুকেছি প্রথম, তখন কিন্তু সে আমাদেরকে বলে, দেখেন নিউজ করার দরকার নাই, আমার মা কিছুক্ষণ আগে মারা গিয়েছে। সে কিন্তু নার্সকেও কিন্তু একই কথা বলেছে। কিন্তু আমরা সশরীরে যা দেখেছি, সচক্ষে যা দেখেছি, এক চোখে তার মানে কি বলবো, খুব পোকামাকড় ওঠানামা করতেছে দেখেছি, তারপর লাশ দেখেছি। হ্যাঁ, তো এখন মূলত হচ্ছে তাদেরকে যে আমরা পাগল আখ্যায়িত করব বা ভারসাম্যহীন যে বলবো, কিন্তু এটা বলা যায়। কিন্তু উনি তো ট্যালেন্ট না হলে উনি কিভাবে একটা স্কুলের ইম্পিরিয়াল স্কুলের টিচারই করতে পারে, বা সে কীভাবে মানুষকে সে এই বাসায় থাকে। আর সেটা তারা মূলত হচ্ছে তারা এই ইচ্ছায়, তাদের নিজের ইচ্ছায় অনীহার করে তারা মানে অবহেলিত করে আজকে তাদের মাকে তারা এটা করেছে। সে অনেক মাহবুব ভাই, আমরা দেখছিলাম আপনি ভিডিও করছিলেন, ভিডিওর মাঝে তার সাথে কথা বলার চেষ্টা করেছিলেন। আসলে সেই সময় যে উত্তরগুলা তিনি কতদিন যাবত সে উলট পালট কথা বলছে এবং আপনি থাকেন কোথায়, বলে কি আমি এই রুমে থাকি, কিন্তু আসলে না, সমস্ত মিথ্যা এবং বানোয়াট কথা। মারুফ সাহেব যে কথাটা বললো সমস্ত মিথ্যা এবং বানোয়াট কথা, কারণ সে থাকতো অন্য একটা ফ্ল্যাটে, কিন্তু বলতো সে বলছে সে এখানেই থাকতো, কিন্তু না, সে এখানে থাকতো না। তারপরও আমরা এই কথা উদ্ঘাটন করার জন্য আমরা এখানে আসছি। কিন্তু একটা কথা যখন একটু ভুল হয়েছে, যে মারুফ সাহেব হয়তো ডেটটা হয়তো বলতে পারে ঠিক করে, এটা হচ্ছে গত 31শে জুন
গত 31শে মে রাত 9টা থেকে 10টা এই ঘটনাগুলি ঘটে, কিন্তু আমার ওয়াইফ গোসল করার জন্য আসে সন্ধ্যার পরপরই 7টা সাড়ে 7টার দিকে। আর এই ঘটনা যখন আমি ধরতে যাই, কারণ আমার ওয়াইফের আসতে দেরি কেন হয়েছিল, তারা যে গোসল করায়, গোসলের কাজটা যে তারা করায়, তারা প্রথমে যায় এই মসজিদ থেকে তারা প্রসেসিং শেষ করে তারপরে গোসলটা করায়, কিন্তু এটা এমন অবস্থা নামাতে পারেই বলে তারা এখানে আসছিল। এই জন্য আমাদের 8টা ফোন দিয়েছে, 8:30 দিকে ফোন দিয়েছে আমাকে, আমি মারুফ সাহেবকে নিয়ে এখানে আসি, সমস্ত ভিডিও তখন করলাম। করার পর যখন নিচে আসার পরে তার ছেলে বুয়েটের যে সিএসসি যে টিচার, কম্পিউটার সায়েন্সের যে টিচার, তার চোখে মুখে মা বাবার জন্য যে একটা মানুষের দুঃখ বা মানে কি বলবো মারুফ ভাই, অনুতপ্ত যে থাকে, সেই তপ্ত তো নাই। তার যে 2 সন্তান অয়ন আর জায়ান, না তার 2 সন্তান যে ছিল জিসান, অয়ন আর জিসান, তার দাদি, তাদের কোনো অনুতপ্ত নাই। তারা দেখছেন মারুফ ভাই, কখন আমরা দেখি নাই। মারুফ ভাই, আমরা আরেকটা কথা জানতে পেরেছি কিছুক্ষণ আগে, আপনারা গণমাধ্যম কর্মী পরিচয় দেওয়ার পরেও আমরা শুনেছি আপনাদের উপর একটা আক্রমণাত্মক ভাব তারা সৃষ্টি করে, আসলে সেই ঘটনা যদি একটু বলতেন। হ্যাঁ, সেটাই। ক্যামেরা এবার সব ক্যামেরা রাখ দাও, না এবার সব রাখে, আমি বলতে চাচ্ছি আপনার দাদি আপনি কে, হু আর ইউ, আপনি কোন পত্রিকার, আপনার পত্রিকার নাম কি বলেন? আক্রমণ ভাব না, সরাসরি তারা সরাসরি আমাদেরকে আক্রমণ করেছে। হ্যাঁ, সরাসরি হামলা তারা করেছে। এবং আশিকুর রহমানের যে সহধর্মিনী ওয়াইফ, সে কিন্তু এখানে ছিল, তার নামটা আমি জানতে পারিনি। সে কিন্তু একাধিকবার আমাদেরকে বলেছে যে এই ওনার যে মানে নূরজাহান বেগমের দেখভাল কি শুধু আমার ছেলে মেয়েই করবে নাকি, আমার তো আরো আছে, মানে আপনার সেই আনিসুর রহমানের বউ বাচ্চা আছে, তাদের কথা আর কি, তারপরে তার মেয়ে আছে, তারপর একজন থাকে কানাডায়, তারাও তো আছে, আমি কি কোনো তার ছেলে। হ্যাঁ, এরকম ঘটনা। কিন্তু ঘটনা হচ্ছে তারপরে আতর্কিতভাবে আমাদের উপরে হামলা করে। এই যে আমি আরেকটু জানি, এই এখানে কাটা, এই যে বাড়ি দিচ্ছে, এখানে কাটা, দেখছেন প্রমাণ। তো এই অবস্থাগুলি হচ্ছে লাস্টে আমরা এখানে এলাকায় আপনাদের উপর যারা আক্রমণ করেছিল আসলে তারা কারা ছিল যদি একটু বলতেন। হ্যাঁ, তারা হচ্ছে আসলে মানে উৎসুক জনতা, সবাই তো আর এক পক্ষে থাকে না। তবে আপনার ওই বুয়েটের যে শিক্ষক, সেই শিক্ষক অতর্কিতভাবে কিছু ভাড়া করা লোক নিয়ে আসছিল, এরা সম্ভবত তার বন্ধু বান্ধব হবে, তারাই আমাদের সাথে একটু হামলা করেছে এবং উচ্চবাচ্য করেছে এবং খারাপ বিহেভ করেছে। আচ্ছা, সেই আংশিক কিছু তৎক্ষণাৎ ভিডিও করতে পারেনি, আংশিক কিছু ভিডিও আমার কাছে আছে। তার যে ছেলে জিসান আমাকে বারবার ফোর্স করতেছিল, কে আপনি, কি আপনি, সবাই জানতেছে আমরা দুজনই সাংবাদিক, তারপরও জানা সত্ত্বেও আমাদের উপর আতর্কিত হামলা করেছে। এই হামলায় আমরা আহত হয়েছি। আহতর জন্য লাস্টে আমরা শহীদ সরদা হাসপাতাল থেকে আমরা ট্রিটমেন্ট নিয়েছি। অবশ্য এমসি নিয়ে এসে আমরা ওসি সাহেবের দ্বারস্থ হয়েছি। হ্যাঁ, বুঝতেই পারছেন, আপনারা বাদী হয়ে একটি ডায়েরি করেছেন। আসলে এখন পর্যন্ত এই বিদ্যা মায়ের যেই ময়না তদন্ত আসলে কতদিন পরে রিপোর্ট দেওয়া হবে, এরকম কোনো কিছু জানেন কিনা? আসলে এগুলি তো প্রায় দীর্ঘদিন সময় লাগে। তবে যেটা আমরা জেনেছি প্রায় 2 মাস সময় তো লাগবে পোস্টমর্টমের রিপোর্ট পাওয়ার জন্য। আর আমরা যে অভিযোগটা দিয়েছি সেই অভিযোগটা খতিয়ে দেখছে এবং ওসি সাহেব এবং নির্দিষ্ট যে এসআই আপনার শামসুর রহমান, সে একটু দূরে আছেন, কালক্ষেপণ করছেন। তবে এটা উনি দ্রুত ব্যবস্থা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। যতটুকু জানি শুরু থেকে আপনারা ছিলেন, এখন পর্যন্ত আপনারা ঘটনাটি উদ্ঘাটন করছেন। এবং গতকালকে আমরা আরেকটা কথা শুনতে পেরেছি যে আসলে মায়ের যে পরিচয়, সেটি মৃত মায়ের লাশের পাশে দাঁড়িয়ে আসলে তার যে বুয়েট যে শিক্ষক, আজকে দর্শকের উদ্দেশ্যে আসলে বলতেন। হ্যাঁ, ধন্যবাদ। কারণ কালকে আমি নিজে এই তথ্যটা উদ্ঘাটন করার জন্য, যেখানে এই মৃত নূরজাহান বেগমকে গোসল করানো হয়, সে সমাধি দেওয়ার জন্য যেখানে নিয়ে যাওয়া হয়েছিল, সেটা আল মার্কাজুল মোহাম্মদপুর বাবর রোডে। সেখানে আমি যাওয়ার পরে এই লাশটিকে গোসল করার যেই 2 নারী গোসল করিয়েছিল, লাস্ট 2 নারী যে গোসল করিয়েছিল, তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে মৃতদেহ নেওয়ার জন্য তার আত্মীয় স্বজন, সন্তান, কেউ বা কাহারা আসে, কিন্তু এবার এই লাশটিকে নিতে কে আসছিল? তখন 2 নারী উঠে বলে যে তার ভাতিজা আসছিল। কিন্তু আমি গণমাধ্যম কর্মী, সাংবাদিক, আমি তো জানি যে তার তো ওদিনকে তো দেখলাম তার ভাইস্তা ভুস্তা বা ভাতিজা কেউ ছিল না, তার কে এই ব্যক্তি? তখন তাকে প্রশ্ন করলাম, যদি আমি আপনাকে ছবি দেখাই আপনি কি চিনতে পারবেন?
তারা দুজন এক বাক্যে বলে উঠলো হ্যাঁ আমরা চিনবো। তখন সাথে সাথে আমি মোবাইল বের করে দেখালাম এই ব্যক্তি কিনা, লাফ দিয়ে উঠে বলকে হ্যাঁ এই সেই ব্যক্তি। এবার বোঝেন একজন সন্তান তার মাকে নিয়ে যাবে, খালা পরিচয় দিচ্ছে, কিন্তু সে বলে এ আমার খালা হয়। আসলে তখন যিনি মার পরিচয় খালা হিসাবে দিয়েছিলেন, আপনি একজন গণমাধ্যম কর্মী হিসাবে, আসলে তখন আপনার অনুভূতিটা কেমন ছিল যদি একটু বলতেন দর্শকের উদ্দেশ্যে। এটা এই অনুভূতি এটা বলার না, কারণ আমিও কারো সন্তান, আমিও কারো বাপ, কারো সন্তান। আমার সন্তান আমি যেভাবে লালন পালন করছি, যদি পরবর্তীতে আমাকেও যদি এরকম কিছু করা হয় তখন আমি কি করব। তাই তখন আমি যত কষ্টই হোক, কারণ আমি এই নতুন সময় পত্রিকার আমিও একজন সাংবাদিক, তো সেক্ষেত্রে তো আমার কিছু করার নেই, কষ্টে এক ভরা বুক আশা নিয়ে আমি চলে আসি সেখান থেকে। দর্শক আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক আপনারা শুনছিলেন পুরো ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত একজন বৃদ্ধ মা যার উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছিলেন 3 জন সন্তানকে এবং পিএইচডিধারী বড় বড় ডিগ্রি নিয়ে শিক্ষায় শিক্ষিত হয়েছেন, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে পারেননি। আসলেই এই জাতিকে তারা কি দিচ্ছেন? বড় বড় জায়গায় তারা বড় বড় পদ দখল করে রয়েছেন, কিন্তু জাতিকে কি দিচ্ছেন জাতি সেটা এখন তাদের কাছ থেকে জানতে চায়। দর্শক আর পরবর্তীতে আমরা জানাবো এই তার 3 জন সন্তান আসলেই কি কারণে তাকে অবহেলা করে এভাবে তাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছিল। দর্শক এই ছিল আমার কাছে আজকে নূরজাহান বেগম যেখানে মৃত্যুবরণ করেছেন সেই জায়গা থেকে সর্বশেষ আপডেট, এবং পরবর্তী আপডেট জানার জন্য আমাদের সাথেই থাকুন। দৈনিক নতুন সময়, ঢাকা।